প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেতে অবস্থান করতেছো এবং নিজ নিজ পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত আছে। আমি ইয়াসমিন আক্তার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ইংরেজ উপনিবেশিক শাসন বা কোম্পানি আমল। এই ইংরেজ উপনিবেশিক শাসন বা কোম্পানি আমলে আমাদের অবস্থান কেমন ছিল, আমরা কেমন ছিলাম সে সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কি করলেন? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালেন এবং রাজস্ব আদায়ের যে দায়িত্ব এতদিন নবাবদের উপরে ছিল, সেই রাজস্ব আদায়ের দায়িত্ব সম্পূর্ণরূপে তিনি কি করলেন? কোম্পানির হাতে তুলে নিয়ে ইংরেজ শাসনের যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূল তিনি কি করলেন? স্থাপন করলেন বা ইংরেজ শাসনের ভিত্তিমূল তিনি সুদৃঢ় করেন। আর এই ভিত্তির উপর কর্নওয়ালিস কি করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা নামক একটা ব্যবস্থা প্রবর্তন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, এই শাসনকে তিনি স্থায়ী রূপ দান করেছিলেন। অর্থাৎ তাহলে কিন্তু তিনি দুটো কাজ করেছেন, একটা হলো ইংরেজ শাসনের ভিত্তিমূল স্থাপন করেছিলেন, আর একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে তিনি স্থায়ী রূপ দান করেছিলেন। এ পর্যায়ে ভারতের বিভিন্ন অঞ্চলে দেশীয় যে সমস্ত নরপতিগণ ছিল, সেই নরপতিগণ প্রতিরোধ গড়ে তোলায় চেষ্টা করেছিলেন এবং যে সমস্ত নরপতিগণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য নাম হলো মহীশূরের টিপু সুলতান। এবং তিনি কি করেছিলেন? ইংরেজদের বিরুদ্ধে তার যে যুদ্ধগুলো ছিল, এই যুদ্ধগুলো ছিল উল্লেখযোগ্য। কর্নওয়ালিস এবং তার উত্তরসূরি লর্ড ওয়েলেসির কূটকৌশল, রণনৈপুণ্য এবং অষ্টদশ শতাব্দীর একেবারে শেষ ভাগে এসে টিপু সুলতানকে কি করেছিল? চূড়ান্তভাবে পরাজিত করে। অর্থাৎ টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধ ব্যবস্থা তারা তাদের রণনৈপুণ্য, কূটকৌশলের দ্বারা অষ্টদশ শতাব্দীর শেষ ভাগে এসে তাকে সম্পূর্ণরূপে বা চূড়ান্তভাবে পরাজিত করতে তারা সক্ষম হয়েছিল। এবং তাকে পরাজিত করার পর ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিন্তু সম্পূর্ণরূপে এই সময় নিষ্কণ্টক হয়। এর আগ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিষ্কণ্টক করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ওয়েলেসির আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে ভারতের যে সমস্ত অধিকাংশ অঞ্চলগুলো ছিল, সেই অধিকাংশ অঞ্চলগুলো তিনি কি করেছিলেন? দখল করতে সক্ষম হয়েছিলেন। ওয়েলেসির পর লর্ড উইলিয়াম কি করলেন? গভর্নর জেনারেল হয়ে আসলেন এবং তিনি একজন হিতবাদী শাসক হিসাবে ভারতের জনগণের কাছে পরিচিত ছিল। এবং তিনি ভারতীয় উপমহাদেশে এসে তিনি কি করেছিলেন? বেন্টিং পাশ্চাত্য শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের প্রচার করেছিলেন এবং নিষ্ঠুর এবং অমানবিক যে সমস্ত প্রথাগুলো ছিল, সেই প্রথাগুলো তিনি কঠোরভাবে নিষিদ্ধ করে যুগান্তকারী পরিবর্তন এই সময় সাধন করেছিলেন। পরবর্তীকালে সাম্রাজ্যবাদী সাধক নামে পরিচিত লর্ড ডালহৌসি যুদ্ধ এবং সত্য বিলোপ নীতির প্রয়োগের মাধ্যমে তিনি কি করলেন? রাজ্য, যে ভারত উপমহাদেশের অন্যান্য যে রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলো তিনি দখল করেন। পর্যায়ক্রমে এরূপ রাজ্য দখল, লুণ্ঠন এবং নির্মম শোষণের প্রতিক্রিয়া হিসাবে ভারতবর্ষে সর্বশেষে সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রাম, প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ। এত সময় আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম কোম্পানি আমল, অর্থাৎ কোম্পানি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হলো সেই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস বা নিয়ামক আইন, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে আইনটা পাশ করেছিলেন, নিয়ামক আইন নামে একটা আইন পাশ করেছিলেন, সেই আইনটা তিনি পাশ করেছিলেন 1773 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের ইংরেজ শক্তিকে সুসংহত
করণে ওয়ারেন হেস্টিংয়ের অবদান ছিল অনস্বীকার্য। অর্থাৎ ওয়ারেন হেস্টিংয়ের অবদানকে কিন্তু অস্বীকার করা যায় না, কারণ মাত্র 18 বছর বয়সে তিনি কলকাতার কোম্পানির একজন সাধারণ কর্মচারী হিসাবে যোগদান করেছিলেন এবং অল্পকালের মধ্যে নিজ কর্মদক্ষতা গুণে তিনি কাশিমবাজারের যে কুটি ছিল, এই কাশিমবাজার কুটির রেসিডেন্সির পদে উন্নতি হন। তিনি ফরাসি এবং বাংলা ভাষা খুব ভালো করে জানতেন। এছাড়াও উর্দু এবং আরবি ভাষাও তার যথেষ্ট দক্ষতা ছিল। তার শাসনকালকে এজন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 1772 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসাবে প্রথম পর্ব, আর একটা হলো 1774 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল হিসাবে দ্বিতীয় পর্ব। অর্থাৎ তার রাজত্বকাল দুটো পর্বে বিভক্ত ছিল। একটা হলো বাংলার গভর্নর হিসাবে, আরেকটা ছিল হলো দ্বিতীয় পর্বটা ছিল 1774 থেকে 85 পর্যন্ত গভর্নর জেনারেল হিসাবে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ যখন শেষ হলো, তিনি কি করলেন? স্বদেশে প্রত্যাবর্তন করলেন বা স্বদেশে ফিরে গেলেন। ইতিমধ্যে ভারতবর্ষে কোম্পানির শাসনের কি হলো? চরম অরাজকতা এবং দুর্নীতি দেখা দিলে 1772 খ্রিস্টাব্দে তিনি কাটিয়ারার স্থলে আবার বাংলার গভর্নর নিযুক্ত হন এবং তাকে এই সময় অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এবং এই সময় তিনি যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন, তার ভিতরে প্রথম যে সমস্যা ছিল সেটা ছিল 1176 বঙ্গাব্দ এবং ইংরেজি 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষের ফলে বাংলার 1/3 সবুজ প্রান্তা, 1/3 লোকের অকাল মৃত্যু ঘটে এবং বাংলার বহুত গ্রাম এই সময় জনশূন্য হয়ে পড়ে এবং সবুজ যে সমস্ত প্রান্তার ছিল, অর্থাৎ সবুজ যে জায়গাগুলো ছিল, গ্রামগুলো ছিল, সেগুলো মরুভূমিতে পরিণত হয় এবং এই দুর্ভিক্ষের প্রকোপ এত বেশি ছিল যে ক্ষুধার জ্বালায় যারা জীবিত ছিল, সেই জীবিত মানুষরা মৃত মানুষের মাংস পর্যন্ত ভক্ষণ করতে বাধ্য হয়েছিল। এই সমস্যার তাকে সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত, দ্বৈত শাসন নীতির ফলে একটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে দেশের অর্থনৈতিক যে মেরুদণ্ড ছিল, সেই অর্থনৈতিক মেরুদণ্ড কি হয়? ভেঙে পড়ে। ফলে রাজকোষ কিন্তু একেবারে শূন্যের কোঠায় গিয়ে পৌঁছায় বা রাজকোষ শূন্য হয়ে যায়। তৃতীয় কারণ ছিল কোম্পানির কর্মচারীগণ শাসনতান্ত্রিক দুর্বলতার সুযোগে তারা কি হয়েছিল? দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছিল, অত্যাধিক দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছিল এবং তারা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য কি করত? অসাধু উপায়ে বা অবৈধ পথে তারা অর্থ উপার্জনে লিপ্ত ছিল। ফলে বিচার ব্যবস্থা এ সময় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। চতুর্থ কারণ ছিল ইংরেজদের বিতাড়ন এবং প্রতিশোধ গ্রহণের জন্য মহীশূরের যে হায়দার আলী ছিলেন, তিনি কিন্তু সুযোগ খুঁজতেছিলেন। অন্যদিকে দাক্ষিণাত্যের এই সময় মারাঠা শক্তির উত্থান হয় এবং এই মারাঠারা ছিল কিন্তু খুবই শক্তিশালী জাতি এবং এই মারাঠা শক্তির উত্থান ইংরেজদের জন্য বা ব্রিটিশদের জন্য এক বিরাট হুমকি স্বরূপ ছিল। এমনি এক প্রতিকূল পরিবেশে ওয়ারেন হেস্টিংস বাংলার শাসনভার গ্রহণ করেন। পঞ্চম কারণ ছিল 1774 থেকে 1785 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে যখন কোম্পানি নানা বিপত্তির সম্মুখীন, সে সময় ব্রিটিশ সরকার ইউরোপে কিন্তু নানা বিপত্তির সম্মুখীন হয়। অর্থাৎ একই সময়ে তারা ইউরোপ এবং বাংলায় দুটো জায়গায় কিন্তু নানা ধরনের বাধা এবং বিপত্তির সম্মুখীন হয়েছিল এবং এই সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হয়ে হেস্টিংস বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার ভিতরে একটা ছিল হলো হেস্টিংসের অভ্যন্তরীণ নীতি। ওয়ারেন হেস্টিংস এই সমস্ত বাধা বিপত্তির বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে কতিপয় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নীতি গ্রহণ করেন, যা বাংলা তথা ভারতে ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসাবে পালন করেছিল। তিনি যে সমস্ত সংস্কার বা অভ্যন্তরীণ ক্ষেত্রে যে নীতিগুলো গ্রহণ করেছিলেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নীতি হলো রাজস্ব সংস্কার।
হেস্টিংস অভ্যন্তরীণ শাসন নীতির মূল উদ্দেশ্য ছিল রাজস্ব আদায়ের সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন এবং দিওয়ানি এবং বিচার ব্যবস্থা এই দুটো বিভাগের সংস্কার সাধন করা। এবং এজন্য তিনি কি করেছিলেন, দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেছিলেন এবং তিনি রাজস্ব বিভাগকে কি করেছিলেন, কোম্পানির অধীনে আনয়ন করেন বা কোম্পানির অধীনে স্থাপন করেন এবং অত্যাচারের অভিযোগে রাজস্ব আদায়ে যে দুইজন কর্মচারী ছিল, শেতাব রায় এবং রেজা খানকে তিনি কি করেছিলেন, পদচ্যুত করেছিলেন। পাশাপাশি নায়েব এবং দেওয়ানের যে পদ ছিল, এই পদ দুটোও তিনি বিলোপ করেন এবং রাজস্ব বিভাগের দুর্নীতি দূর করতে এবং এই সুষ্ঠু পরিচালনার জন্য রাজকোষ তিনি কি করলেন, মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন এবং কলকাতায় স্থানান্তরিত করে তিনি কি করেছিলেন, একটা রাজস্ব বোর্ড তিনি গঠন করেছিলেন। এছাড়াও তিনি কি করেছিলেন, রাজস্ব খাতের আয় বৃদ্ধির জন্য তিনি 5 বছর মেয়াদে সর্বোচ্চ মূল্যের জমিদারি বা ইজারা দেওয়ার ব্যবস্থা করেন, যা পাঠশালা বন্দোবস্ত নামে পরিচিত। এবং এই ব্যবস্থার মাধ্যমে, তার এই পাঠশালা বন্দোবস্ত ব্যবস্থার মাধ্যমে প্রজাদের উপর জমিদাররা কি করতো, অত্যাচার, জোর এবং জুলুম করে অর্থ আদায় করত। এর ফলে কি হলো, প্রজাদের দুঃখ এবং দুর্দশা চরম আকার ধারণ করে বা চরম সীমায় পৌঁছে যায়। এবং এই দুর্নীতি, প্রজাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা দূর করার জন্য তিনি কি করলেন, পাঠশালা বন্দোবস্তের বিলোপ সাধন করে তিনি একশালা বন্দোবস্ত অর্থাৎ 1 বছরের জন্য জমি ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। এটা ছিল হেস্টিংসের রাজস্ব নীতি। এরপর তিনি যে ক্ষেত্রে সংস্কার সাধন করেছিলেন সেটা ছিল হলো বিচার সংস্কার। বিচার বিভাগের সংস্কার ছিল হেস্টিংসের রাজত্ব আমলের সব থেকে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ঘটনা। মুঘল বিচার ব্যবস্থার অনুসরণ করে তিনি বিচার বিভাগকে কি করেছিলেন, শান্তিপূর্ণ বা শৃঙ্খলাপূর্ণ এবং ন্যায় বিচারকমূলক করার নীতি গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি ইউরোপীয় আইন চালু করার পক্ষপাতী ছিলেন না, কারণ ভারতীয়দের জন্য ইউরোপীয় আইন চালু করলে সেটা ভারতীয়দের জন্য সুফল বয়ে আনত না। এই কারণে তিনি ইউরোপীয় আইন চালু করার পক্ষপাতী ছিলেন না। তিনি কোম্পানির বাণিজ্য বিভাগ এবং শাসন বিভাগ থেকে পৃথক করেন, যাতে বাণিজ্য বিভাগ শাসন বিভাগের উপরে কোনরূপ হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি তিনি কি করেছিলেন, বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করেছিলেন এবং প্রত্যেক জেলায় একটা করে দেওয়ানি এবং ফৌজদারি আদালত তিনি স্থাপন করেছিলেন। ইংরেজ কালেক্টর এবং দেশীয় বিচারকগণ যথাক্রমে এই যে দেওয়ানি এবং ফৌজদারি আদালত, এই আদালতের বিচারক ছিল। এছাড়াও দেওয়ানি এবং ফৌজদারি মকদ্দমার যে বিচার, এই বিচার বা আপিলের জন্য সদর দেওয়ানি আদালত এবং সদর নিজামত আদালত নামে তিনি আরো 2টো উচ্চ আদালত স্থাপন করেছিলেন। তিনি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করেছিলেন এবং গভর্নর এবং তার পরিষদের 2 জন সদস্যদের নিয়ে গঠিত হয় দেওয়ানি আদালত। আর ফৌজদারি আদালত গঠিত হয় কাজী এবং মুফতি নামে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিদের সমন্বয়ে তিনি কি করেছিলেন, ফৌজদারি আদালত স্থাপন করেছিলেন। আদালতের প্রধান কাজ ছিল নবাব বা নাজিম। আদালতের প্রধান ছিলেন হলো কে, নবাব বা নাজিম। হিন্দু এবং মুসলিম উভয়ের বিচারের জন্য যে ধর্মীয় অনুবিধান বা অনুসরণ ছিল, ধর্মীয় নীতি ছিল, তিনি সেটা পরিচালনা করতেন। এরপরে ছিল হলো হেস্টিংসের বাণিজ্য সংস্কার। হেস্টিংস কি করেছিলেন, কোম্পানির কর্মচারীদের বিনা শুল্কে বাণিজ্য করার যে নীতি ছিল বা তাদের যে একটা প্রবণতা ছিল, সেটা তিনি কি করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। দস্তক প্রথা তিনি লোপ করেছিলেন অর্থাৎ বিলুপ্ত করেছিলেন এবং মালামাল চলাচলের সুবিধার জন্য কলকাতা,
হুগলি, মুর্শিদাবাদ, ঢাকা এবং পাটনা, এই কয়টা জায়গা ছাড়া সমস্ত জায়গায় যে সমস্ত শুল্ক চৌকি ছিল, তিনি কি করেছিলেন, সেই শুল্ক চৌকিগুলো বন্ধ করে দিয়েছিলেন বা উঠিয়ে দিয়েছিলেন। আর তার ফলে কি হয়েছিল, জমিদারগণ ইচ্ছামতো শুল্ক আদায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা তারা হারিয়েছিল। এছাড়া তিনি কোম্পানির সাথে কাপড় তৈরির জন্য তাঁতিদের উপর যে জুলুম এবং নির্যাতন করা হতো, সেটা তিনি নিষিদ্ধ করেছিলেন বা বন্ধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি ভুটান এবং তিব্বতের সঙ্গেও তিনি বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিলেন। এছাড়াও হেস্টিংস অন্যান্য ক্ষেত্রে আরো কিছু সংস্কার করেছিলেন, যে সংস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যেক বিচারের মামলা সংক্রান্ত যে সমস্ত কাগজপত্রগুলো ছিল, সেই কাগজপত্রগুলো রক্ষা করা, অন্তত 12 বছরের মধ্যে মকদ্দমা না করলে মকদ্দমা কি হবে, তামাদি হয়ে যাবে, এবং দেনাদারকে পাওনাদারের গৃহে নিয়ে যে নির্যাতন করা, সেই নির্যাতন করার অধিকার তিনি কি করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। অত্যাধিক পরিমাণ অর্থ জরিমানা তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সুদের হার 100 টাকা পর্যন্ত মাসিক, অর্থাৎ 100 টাকায় শতকরা মাসিক 3.12 টাকা, এবং 100 টাকার বেশি অর্থ যদি কেউ সুদ নিত তাহলে তাকে 2 টাকা নির্দিষ্ট হারে সুদ দেওয়ার যে ব্যবস্থা, এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা হেস্টিং করেছিলেন। এরপরে আসে হলো হেস্টিংসের পররাষ্ট্রনীতি। এত সময় আমরা আলোচনা করেছিলাম হেস্টিংসের অভ্যন্তরীণ নীতি, এখন আমরা আলোচনা করব হেস্টিংসের পররাষ্ট্রনীতি। অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হেস্টিংস কি কি নীতি বা সংস্কার গ্রহণ করেছিলেন। হেস্টিংসের, তার আগে আমরা আলোচনা করি হেস্টিংসের পররাষ্ট্র নীতিটা কি ছিল। হেস্টিংস গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেখলেন যে কোম্পানি ইতিমধ্যে বাংলায় তারা যে বাণিজ্য করতে এসেছিল, অর্থাৎ যে বণিক সংঘ ছিল, এই বণিক সংঘ থেকে তারা শাসক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ফলে ভারতে অন্য রাজস্ব সমূহ এবং রাজনৈতিক প্রতি সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা প্রয়োজন, এবং এজন্য তিনি গভর্নর পদে নিযুক্ত হয়ে সর্বপ্রথম পররাষ্ট্র বা সীমান্ত নীতি বিষয়ে কিছু পরিবর্তন সাধন করেছিলেন। তিনি লক্ষ্য করেন কোম্পানি ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কি হয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে পড়েছে। সুতরাং ভারতবর্ষে ইংরেজদের অধিকার স্থায়ী করতে হলে দেশীয় রাজাদের কি করতে হবে, যথাসম্ভব ইংরেজদের উপর সাহায্য বা পরনির্ভরশীল করে তুলতে হবে বা তোলা প্রয়োজন। এর জন্য তিনি অধীনতা মিত্রতামূলক নামক একটা নীতি গ্রহণ করেন, যা পরবর্তীকালে বা পরবর্তী অধিকারীগণ ব্যাপকভাবে এই হেস্টিংসের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। সেই নীতিটা কি ছিল, অধীনতামূলক মিত্রতা নীতি। এরপরে ছিল হলো হেস্টিংসের অযোধ্যা নীতি। অযোধ্যা নীতি এক চরম সংকট বা দুর্যোগময় মুহূর্তে কিন্তু হেস্টিংস কি করেছিলেন, বাংলার শাসনভার বা গভর্নরের পদ তিনি গ্রহণ করেছিলেন। এদেশে দুর্ভিক্ষে পরিত জনগণকে বাঁচানোর জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্ট থেকে কি করেছিলেন, 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছিলেন, যার দরুন তাকে ঋণ পরিশোধ এবং আর্থিক উন্নতির জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে গহিত এবং কিছু নীতিবিরুদ্ধ কাজ করতে হয়েছিল। এবং এই যে গহিত এবং নীতিবিরুদ্ধ যে কাজগুলো ছিল, এই কাজের প্রেক্ষাপটে হেস্টিংস ইংরেজদের শত্রু মারাঠাদের আশ্রয়ে বাস করার অজুহাতে সম্রাট শাহ আলমকে কি করলেন, যে বাৎসরিক তাকে জীবন ধারণের জন্য যে বাৎসরিক 26 লক্ষ টাকা ভাতা দেওয়া হতো, সেই ভাতা তিনি বন্ধ করে দিলেন এবং সম্রাটের নিকট থেকে বারাণসীর একটা সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। এবং এই সন্ধির বিনিময়ে তিনি কারা এবং এলাহাবাদ নামক যে জেলা দুটি ছিল, এই জেলা দুটি অযোধ্যার নবাবের নিকট থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে 50 লক্ষ টাকার বিনিময়ে তিনি আবার তা বিক্রি করে দিলেন অযোধ্যার নবাবের কাছে।
এমনকি তার অর্থ উপার্জনের লালসা এতটাই বেড়ে গিয়েছিল যে রাজা সৈহাদ সিং এবং অযোধ্যার যে সমস্ত বেগমরা সেই সময় বেঁচে ছিল তারাও কিন্তু তার হাত থেকে রেহাই পায়নি। অর্থাৎ অযোধ্যার বেগমদের যে গয়নাগাটি এবং অলংকার এবং আসবাবপত্র ছিল তিনি সেগুলো জোরপূর্বক তাদের কাছ থেকে লুণ্ঠন করে নিয়েছিলেন। এইভাবে হেস্টিং কি করলেন, অযোধ্যার শক্তি বৃদ্ধি করে একে মারাঠা এবং ইংরেজদের মধ্যে একটা মধ্যবর্তী শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে বা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন এবং এটাই ছিল তার অযোধ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এরপরে ছিল হলো রোহিলা যুদ্ধ। ইতিহাসের বর্তমান যুক্ত প্রদেশের যারা অধিবাসী তারাই শেষ মূলত রোহিলা আফগান নামে পরিচিত। আগে থেকে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে রোহিলা যারা তাদের তেমন একটা ভালো বা সুসম্পর্ক কিন্তু ছিল না। এই কারণে তিনি কি করলেন, রোহিলা খণ্ডে জয়ের জন্য 40 লক্ষ টাকার বিনিময়ে তিনি লর্ড হেস্টিংসের সাহায্য প্রার্থনা করেছিলেন। কে প্রার্থনা করেছিলেন? রোহিলা খণ্ড জয়ের জন্য সুজাউদ্দৌলা তিনি কি করেছিলেন, হেস্টিংসের সাহায্য প্রার্থনা করেছিলেন। 1774 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সাহায্যে নবাব কি করলেন, সুজাউদ্দৌলা মিরন কাটনা নামক যে স্থানে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে রোহিলাদেরকে পরাজিত করলে রোহিলা খণ্ড রাজ্যটি নিজের রাজ্যভুক্ত বা সাম্রাজ্যভুক্ত করেন এবং এই রোহিলাদের সঙ্গে এই যে যুদ্ধ, এই যুদ্ধে রোহিলার সর্দার ছিলেন হাফিজ রহমত খান, তিনি নিহত হন। এরপরে আসে হলো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, অর্থাৎ ইংরেজদের সঙ্গে মারাঠা যুদ্ধ। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। হেস্টিংসের রাজত্বকালে তার সীমান্ত বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা অন্যতম ঘটনা হলো 1775 খ্রিস্টাব্দে ইঙ্গ এবং মারাঠাদের ভিতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ। মারাঠাদের উত্তরাধিকার সংঘর্ষে ইংরেজদের হস্তক্ষেপের ফলে এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। 1775 খ্রিস্টাব্দে ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হলে হেস্টিংস কি করলেন, ডাইরেক্টর যে সভা, এই ডাইরেক্টর সভার নির্দেশক্রমে মারাঠা সর্দার রঘুনাথ রায়ের পক্ষ তিনি অবলম্বন করেন এবং তেলাগাঁয়ের যে যুদ্ধ, এই যুদ্ধে ইংরেজ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং 1789 খ্রিস্টাব্দে ওয়ারগাঁও এর যে নামক স্থান, এখানে একটা সন্ধি হয়। সেই সন্ধি মোতাবেক রঘুনাথ রায়ের পক্ষ ত্যাগ করতে এবং বিজিত রাজ্যগুলো মারাঠাদের নিকট ফিরিয়ে দিতে তারা রাজি হয়। কিন্তু লর্ড হেস্টিংস এই সন্ধি অস্বীকার করে সেনাপতি গাডারের সহায়তায় কি করলেন, আহমদনগর এবং বেসিন নামক যে দুটো রাজ্য ছিল এই দুটো রাজ্য বা অঞ্চল তিনি দখল করেন। পুনর্যুদ্ধে মারাঠাদের নিকট গাডার কি হলেন, পরাজিত হলেও সেনাপতি পহমের নেতৃত্বে ইংরেজরা গোয়ালিয়ার দুর্গ নামক যে দুর্গটা ছিল সেটা তারা অধিকার করতে সক্ষম হয়। শেষ পর্যায়ে সিদ্দিয়ার প্রচেষ্টায় ইংরেজ এবং মারাঠাদের মধ্যে সালবাই নামক স্থানে সালবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। এই সন্ধির ফলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়। অর্থাৎ এত সময় আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ওয়ারেন হেস্টিংস কিভাবে গভর্নর জেনারেল হিসাবে ভারত উপমহাদেশে আসলেন এবং তার অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র নীতি, অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি কি কি নীতি গ্রহণ করেছিলেন সেই নীতিগুলো বা তার সেই ব্যবস্থাগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসটা
এই অনলাইন ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।